চলুন আজ আমরা ডুব দিই জন অসবর্নের সেই বিখ্যাত নাটক লুক ব্যাক ইন অ্যাঙ্গারের জগতে। এমন একটা নাটক যেটা ব্রিটিশ থিয়েটারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো এই গল্পের ডায়েরিটা শুরু হচ্ছে কোত্থেকে ভাবুন তো। একটা রবিবার ১৯৫৬ সাল, ব্রিটিশ মিডল্যান্ডসের একটা খুব ছোট ঘিঞ্জি অগোছালো অ্যাপার্টমেন্ট। জায়গাটা যেন একটা প্রেশার কুকার, যেখানে নাটকের সব রাগ, ক্ষোভ আর টেনশন একসাথে ফুটছে। নাটকের যে মূল চরিত্র জিমি পোর্টার, তার মুখেই শোনা যায় এই কথাটা। এই একটা লাইনেই যেন পুরো প্রজন্মের হতাশাটা ফুটে ওঠে। মানে বিশ্বযুদ্ধের পর যে তরুণ প্রজন্ম দিশা খুঁজে পাচ্ছিল না, তাদের মনের অবস্থাটা ঠিক কী ছিল তা বুঝতে হলে এই লাইনটা একটা চাবিকাঠির মতো কাজ করে। ঘরের ভেতরের সব রাগের উৎস কিন্তু এখানে। আসলে এই নাটকটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়, এটা ছিল সেই সময়ের একটা সামাজিক আন্দোলনের ফসল, যার নাম দি অ্যাংরি ইয়াং ম্যান। এই আন্দোলনে তরুণেরা ছিল সমাজের প্রচলিত উঁচু নিচু ভেদাভেদ আর পুরনো রীতিনীতির উপর ভীষণভাবে বীতশ্রদ্ধ, ঠিক জিমি পোর্টারের মতোই। আচ্ছা, চলুন এবার ডায়েরির পরের পাতাটা উল্টায়। দেখা যাক এই ঘরের ভেতরে কারা আছে, এই মানুষগুলো কারা, আর তাদের মনের ভেতরের লড়াইগুলোই বা কী নিয়ে। দেখুন, প্রত্যেকটা চরিত্রই কিন্তু নিজের নিজের একটা লড়াই লড়ছে। যেমন জিমি শিক্ষিত হয়েও একটা সামান্য কাজ করছে, আর তার সব রাগ গিয়ে পড়ছে সমাজের ওপর। অ্যালিসন আবার তার অভিজাত পরিবার আর জিমির প্রতি ভালোবাসার মাঝে আটকা পড়ে আছে। ক্লিফ হল সবার মধ্যে একটা শান্তির দূত, আর হেলেনা তার নিজের নৈতিকতার সাথেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই যে ভেতরে টানা পড়েন, এটাই কিন্তু পুরো নাটকটাকে এগিয়ে নিয়ে চলে। নাটকের একেবারে কেন্দ্রে রয়েছে জিমি আর অ্যালিসনের দুটো আলাদা জগতের সংঘাত। একদিকে জিমির পৃথিবী শিক্ষিত কিন্তু হতাশ, যার প্রকাশের ভঙ্গি হল তীব্র রাগ, আর অন্যদিকে অ্যালিসনের জগৎ উচ্চবিত্ত, শান্ত, যে সব কষ্ট নীরবে সয়ে যায়। এটা শুধু দুটো মানুষের লড়াই না, এটা যেন দুটো শ্রেণীর, দুটো ভিন্ন মানসিকতার আর কষ্টকে সামলানোর দুটো ভিন্ন পদ্ধতির লড়াই। তো এই টেনশনে ভরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঠিক কী ঘটে, চলুন ঘটনাগুলোকে পরপর সাজিয়ে দেখি, যেন একটা সম্পর্কের ভেঙে যাওয়ার ডায়েরি পড়ছি আমরা। পুরো গল্পটাকে আমরা মূলত 4টে ধাপে বুঝতে পারি। প্রথমত, একটা ভঙ্গুর সংসার দিয়ে শুরু, যেখানে জিমির গালিগালাজ আর অ্যালিসনের নীরবতা। এরপর অ্যালিসনের বন্ধু হেলেনা আসে, আর তার আশাতে ভেতরের চাপা উত্তেজনাগুলো সব বাইরে বেরিয়ে আসে। তৃতীয় ধাপে হেলেনার কথা শুনে অ্যালিসন জিমিকে ছেড়ে চলে যায়, আর সেই শূন্যস্থানটা খুব আশ্চর্যজনকভাবে পূরণ হয়। আর শেষে একটা ব্যক্তিগত ট্র্যাজেডির পর অ্যালিসন যখন ফিরে আসে, তখন এক অনিশ্চিত পুনর্মিলন ঘটে। নাটকের প্রথম অঙ্কে আমরা দেখি রবিবারের এক অলস দুপুর, খবরের কাগজ আর তার সাথে জিমির চাপা রাগ। এই দমবন্ধ করা পরিবেশের মধ্যেই অ্যালিসন তার বন্ধু ক্লিফকে একটা গোপন কথা বলে, যেটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সে মা হতে চলেছে। এরপর দ্বিতীয় অঙ্কে হেলেনার কথায় অ্যালিসন বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু নাটকের সবচেয়ে বড় টুইস্টটা এখানেই, যে হেলেনা অ্যালিসনকে বাঁচাতে এসেছিল, সেই হেলেনাই জিমির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ভাবা যায়। আর নাটকের শেষ অঙ্কে গল্পটা একটা করুণ দিকে মোড় নেয়। অ্যালিসন ফিরে আসে, কিন্তু তার সন্তানকে হারিয়ে। এই ভয়ঙ্কর ক্ষতিটা তাদের দুজনের সমস্ত রাগ, ক্ষোভ ধুয়ে মুছে দেয়। তখন পড়ে থাকে শুধু কষ্ট আর একে অপরকে আঁকড়ে ধরার একটা মরিয়া চেষ্টা। কিন্তু জিমির এত রাগ কেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু ওই অ্যাপার্টমেন্টের ভেতরে নেই। এর জন্য আমাদের ওই ঘরের জানলা দিয়ে বাইরে তাকাতে হবে। দেখতে হবে ১৯৫০-এর দশকের ব্রিটেনকে, যে সমাজটা জিমিকে তৈরি করেছে। আসলে ১৯৫০-এর দশকে ব্রিটেন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্রিটিশ সাম্রাজ্য শেষ হয়ে আসছে, অর্থনীতি দুর্বল, আর পুরনো সামাজিক ভেদাভেদগুলো তখনও শক্ত হয়ে বসে আছে। সবচেয়ে বড় কথা হলো, তরুণ প্রজন্মের সামনে লড়াই করার মতো বড় কোনো আদর্শ বা উদ্দেশ্য ছিল না। এই শূন্যতাই তাদের মধ্যে হতাশা আর ক্ষোভ তৈরি করেছিল। আর এখানেই নাট্যকারের ঝিনুনতা। এই যে ছোট ঘিঞ্জি অ্যাপার্টমেন্টটা, এটা শুধু একটা থাকার জায়গা নয়, এটা আসলে চরিত্রদের আটকে পড়া জীবনের প্রতীক। তাদের সীমিত সুযোগ, তাদের বেরোতে না পারার যে যন্ত্রণা, সেই মানসিক বন্দিদশাটাই এই ঘরের মাধ্যমে ফুটে উঠেছে।
চলুন এবার তাহলে এই আলোচনার শেষ পর্যায়ে আসা যাক, বিশেষ করে পরীক্ষা প্রস্তুতির জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে সেগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। পরীক্ষায় লেখার জন্য এই থিমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী সংঘাত, যুদ্ধের পরের মোহভঙ্গ বা পোস্ট ওয়ার ডিসলিউশনমেন্ট, ভালোবাসা আর ঘৃণার মধ্যে যে জটিল লড়াই, ম্যাসকুলিনিটি বা পুরুষত্বের সংকট, আর সবশেষে যোগাযোগের ব্যর্থতা। এগুলোর যে কোনো একটা পয়েন্ট ধরে বিশ্লেষণ করলেই কিন্তু উত্তরটা খুব জোরালো হবে। নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং প্রতীকগুলোর মধ্যে একটা হলো এই বেয়ার অ্যান্ড স্কুইরেল গেম বা ভাল্লুক আর কাঠবিড়ালি খেলা। এটা জিমি আর অ্যালিসনের একটা ব্যক্তিগত শিশুসুলভ খেলা। যখন বাইরের পৃথিবীর সব সমস্যা, রাগ, কষ্ট অসহ্য হয়ে উঠত, তখন ওরাই খেলার জগতে পালিয়ে যেত। এটা ছিল ওদের নিষ্পাপ ভালোবাসার একটা ছোট্ট আশ্রয়। আর একটা কথা না বললেই নয়, এই নাটকের ভাষাটাও ছিল একেবারে বৈপ্লবিক। সেই সময়ে ব্রিটিশ মঞ্চে যখন শুদ্ধ অভিজাত ভাষার ছড়াছড়ি, তখন এই নাটক প্রথমবার নিয়ে এলো একেবারে কাঁচা, বাস্তব, তিক্ত সংলাপ। এটা ছিল সেই সময়ে তরুণদের আসল গলার স্বর। শেষ পর্যন্ত জিমি পোর্টেলের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সে বলছে সবাই আসলে বেঁচে থাকার কষ্ট থেকে পালাতে চায়, আর সবচেয়ে বেশি পালাতে চায় ভালোবাসা থেকে। মানে এই যে এত রাগ, এত ক্ষোভ, এটা আসলে ভালোবাসা বা গভীর সম্পর্কের সাথে যে কষ্ট আর দুর্বলতা আসে, তা থেকে নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই না। নাটকটা শেষ হওয়ার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন থেকে যায়। এত রাগ, এত কষ্ট, এত ভাঙার পর জিমি আর অ্যালিসনের যে পুনর্মিলন হলো, সেটা কি আসলে একটা ট্র্যাজিক ব্যর্থতা, নাকি এটা এক অদ্ভুত